হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের বিষয় অঙ্কের ত্রিকোণমিতি, আমরা যেটা জানি ট্রিগোনোমেট্রি। আমরা একদম সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। ট্রিগোনোমেট্রি মানে আমরা জানি যে ত্রিভুজের সাহায্যে, বিশেষ করে সমকোণী ত্রিভুজের সাহায্যে কি করে উচ্চতা বা দূরত্ব মাপা হয়, সেই বিষয়টাই মূলত এই ত্রিকোণমিতির মাধ্যমে হয়। আর তোমরা দেখতে পাবে যে একটা ত্রিভুজের কোণগুলোর সঙ্গে তার বাহুগুলোর কীরকম একটা নিবিড় সম্পর্ক আছে, সেইটাও দেখতে পাবে। তো আমরা এই প্রেক্ষিতে অবশ্যই স্মরণ করব মহান বিজ্ঞানী রাধানাথ সিকদারের কথা, যিনি 1800 সালে জন্মেছিলেন। আমাদের ভারতীয় গণিতবিদ, যিনি সারা পৃথিবীতে খুব নাম করে ফেলেছিলেন। এবং সবথেকে বড় কথা যে আমাদের যে মাউন্ট এভারেস্ট, সেই এভারেস্টের উচ্চতা কিন্তু তিনিই মেপেছিলেন। কিন্তু খুব দুর্ভাগ্যবশত তার নামে আমরা মাউন্ট এভারেস্ট রাখতে পারিনি, বরং এভারেস্ট সাহেবের নামেই রাখা হয়েছে, এবং যা এখনও সেই নামেই পরিচিত। এটা বোধহয় আমাদের জন্য একটা দুর্ভাগ্য। যাই হোক, আমরা এগোই আমাদের পাঠের দিকে। আমরা ত্রিকোণমিতির কথা বললেই প্রথমেই আমরা বললাম যে একটা ত্রিভুজের কথা আমরা আলোচনা করব, সমকোণী ত্রিভুজ। দেখো তোমরা সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের নামও একটা দিলাম, এ বি সি 90 ডিগ্রি। এই কোণের পরিপ্রেক্ষিতে আমরা যদি মাপি, তাহলে এই কোন কোণের পরিপ্রেক্ষিতে মাপবো সেটা খুব ইম্পর্টেন্ট। একদম প্রথমে বলে রাখি যে যে কোণের পরিপ্রেক্ষিতে মাপা হবে তার বিপরীত দিকের বাহুকে আমরা বলবো উচ্চতা বা লম্ব। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। ইংরেজি নামগুলো তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে হাইপোটেনিউজ। আমি পাশাপাশি একটু লিখে দিতে চাইব, হাইপোটেনিউজ। এখানে লম্বতে আমরা লিখব হাইট, আমি ছোট করে লিখলাম হাইট। তোমরা এটাকে জানো, বিসিকে বলা হয় ভূমি, ইংরেজিতে বলা হয় বেস। ঠিক আছে, তাহলে আমরা একদম প্রথমে আসি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস, যে অনুপাতগুলো আছে, এগুলো বিভিন্ন প্রচুর পরিশ্রম করে তাদের নামকরণ করে এবং তাদের যে অ্যাঙ্গেলের যে মান, সেগুলো প্রচুর পরিশ্রম করে এই কাজগুলো করেছেন। আমরা সাইন থিটা আসবো। সাইন থিটাকে বলা হয় লম্ব বাই অতিভুজ। আমি ল আর অ লিখছি, লম্ব বাই অতিভুজ, মানে আমাদের এখানে হবে এবি বাই এসি। তাহলে কোসেক থিটা আমরা ঠিক জানি, এটা হচ্ছে ঠিক এর উল্টো, সাইন থিটার উল্টো, অর্থাৎ 1 বাই সাইন থিটা। তার মানে অতিভুজ বাই লম্ব, তার মানে আমরা আর বেশি এসি বাই এবি হবে। দুটো জিনিস জানা খুব জরুরি, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা। তার মানে খুব সহজেই তোমরা সবাই ধরে ফেলছো যে এসি বাই বিসি হবে। তাহলে আমরা প্রথমে বললাম যে সাইন থিটা এবং কস থিটা এই দুটো জানা খুব জরুরি, কারণ এই দুটো থেকেই আসে নেক্সট হচ্ছে ট্যান থিটা। তোমরা সেটা জানো যে ট্যান থিটা ইকুয়ালস টু, আমি ট্যান থিটাটা উপরে লিখি, ট্যান থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে এই সাইন এবং কসের অনুপাত করলে যা হয়, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ লম্ব বাই ভূমি, এটা আসছে। ঠিক আছে, আর খুব স্বাভাবিকভাবেই ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, রিভার্স, দ্যাট ইজ 1 বাই ট্যান থিটা, মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক তেমনি ওখানে লম্ব বাই ভূমি মানে এবি বাই এসি, আবার কট থিটা হচ্ছে বিসি বাই এবি। আমরা এই যে এগুলো পেলাম, আমরা এখান থেকে একটা সুন্দর জিনিস পেতে পারি, সেটা হচ্ছে কতগুলো রিলেশন আমরা পাই। আমি একটা রিলেশন শুধু দেখাবো, সেই রিলেশনটার নাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু, আমরা মোটামুটি সবাই জেনে গেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এইটা আমরা কি করে পাই, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটাকে আমরা আগেই জেনেছি এবি বাই এসি এই ত্রিভুজ অনুযায়ী। তাহলে এবি বাই এসি
এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসি স্কোয়ার করলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কী পেলাম? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা দেখছি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে এখানে আবার আমরা পিথাগোরাসের সাহায্য নিয়ে এটা পেলাম কি এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, মানে আমরা পেয়ে গেলাম 1। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা এই রিলেশনটা দেখলাম যে আমরা কিন্তু এইভাবে আমরা ডিডিউস করতে পারি। আমরা ঠিক একই রকমভাবে আরও দুটো ফর্মুলা, যেটা আমি ডিডিউস করবো না, জাস্ট এখানটা লিখবো, সেটা কি কি? একটা আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা। আরেকটা আমরা জানি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সবগুলো তোমরা কিন্তু একের পর এক তোমরা এরকমভাবে ডেরাইভ করে করে দেখে নেবে। এই একটা যে কোনো একটা ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজের অনুপাতগুলো এভাবে বসিয়ে পিথাগোরাসের সাহায্যে তোমরা কিন্তু এইগুলো দেখে নিতে পারবে। আসা যাক একটা অঙ্কে, আমরা যে তিনটে সূত্রের কথা বলেছি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা কিন্তু অঙ্ক একটা আমরা করবো এখনই। দেখা যাক সেটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে। দেখো, একটা যদি এরকম একটা অঙ্ক দেওয়া হয়, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা আর ওয়াই ইকুয়ালস টু বি কস থিটা, তাহলে এখান থেকে বলবে যে একটা থিটা এলিমিনেট করো, এলিমিনেট থিটা সরাতে হবে অর্থাৎ। কিংবা হয়তো একই কোশ্চেনে বলতে পারে যে এক্স ওয়াইয়ের মধ্যে একটা এক্স ওয়াই এ বির মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা দেখা যাক কী করবো এই অঙ্কটার ক্ষেত্রে। প্রথম কাজ হচ্ছে আমরা সাইন থিটা আর কস থিটাকে আলাদা করব। তাহলে সেটা কীভাবে? এক্স বাই এ ইকুয়ালস টু সাইন থিটা, এই প্রথমটা থেকে পেলাম, এই প্রথমটা থেকে পেলাম। দ্বিতীয়টা থেকে আমরা কী পাচ্ছি? দ্বিতীয়টা থেকে পাচ্ছি ওয়াই বাই বি ইকুয়ালস টু কস থিটা, তাহলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটার কথা মনে পড়বে। তখন আমরা কি করব? সাইন স্কোয়ারকে এটা স্কোয়ার করে দেব, এখানে স্কোয়ার করে দেব, ঠিক তেমনিভাবে এখানেও স্কোয়ার করে দেবো। আমি একটু শর্টকাট মেথডে করছি দ্রুত করার জন্য, তোমরা দ্রুত করবে কিন্তু শর্টকাট মেথড অন্তত মাধ্যমিক পরীক্ষা করবে না। তাহলে এবার লিখবে যে আমরা জানি, আমরা অনেক কিছু জানি, তার মধ্যে একটা কথা এটা, সেটা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা সেখান থেকে এখানে বসিয়ে দিতে পারি। কী বসাতে পারি? সাইন স্কোয়ার থিটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে একটু লিখে দিতে পারি যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণীত এক্স ওয়াই এবং এ বির মধ্যে সম্পর্ক, কিংবা যেখানে থিটা নেই আমাদের থিটা এলিমিনেট করতে বলা হয়েছিল। তাহলে আমরা এভাবে থিটা এলিমিনেট করতে পারি। আমরা এক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলাম। ঠিক একই রকমভাবে আমি আরেকটা অঙ্ক চটপট একটু বলে দিতে পারি, ঠিক একই রকমভাবে হবে সেটা। আমরা এবার আমরা কোন ফর্মুলা যাচ্ছি সেটা আমরা এক্ষুনি বলছি না, আমি এটা মুছছিও না। ঠিক একই রকমভাবে আমরা একটা অঙ্ক দিতে পারি, সেটা হচ্ছে যে এ ধরো এক্স ইকুয়ালস টু পি সেক থিটা, ওয়াই ইকুয়ালস টু কিউ ট্যান থিটা। তাহলে এক্ষেত্রে আমাদের করতে হবে কি? করতে হবে সেই একই রকমভাবে এটা থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এক্স বাই পি বার করে নেওয়া, মানে সেক থিটা বার করা রাদার, আর ওয়াই বাই কিউ ইকুয়ালস টু ট্যান থিটা বার করে নেওয়া, এবং তারপরেই সঙ্গে সঙ্গে আমরা কোন সূত্রে যাব সেটা, বা আমরা আগে হয়তো ভেবে ফেলেছি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, এই সূত্রে যাওয়ার আমাদের ইচ্ছা। তাহলে আমরা এখান থেকে প্রথমেই হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ার করলে সেক স্কোয়ার থিটা হলো, এটাকে হোল স্কোয়ার করলাম হলো ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বলবো যে আমি এই অঙ্কটা এখানে দেখাচ্ছি
যে সেক্স স্কোয়ার, আমরা জানি সেক্স স্কোয়ার বা অঙ্ক এখানে চলে আসি, সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1। সুতরাং এখানটা লিখে দেবো এক্স বাই পি হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই নির্ণীত সম্পর্ক, এই কথা আমরা বলে দিতে পারি। কিংবা এটাকে একটু সুন্দর করে এরকমভাবে লিখে দিতে পারি যে এটা থেকে কিউ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার কি স্কোয়ার। এটাই নির্ণীত সম্পর্ক, আমরা এই কথাটা বলতে পারি। ঠিক আছে, তো তাহলে এইরকমভাবে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। আমরা আরও একটা এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আরও একটা, যেহেতু কোসেক থিটার আরেকটা ফর্মুলা আছে, আমি সেই জায়গাটাতে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম একটা অঙ্ক থাকতে পারে যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এম হলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত। এরকম সহজ সহজ অঙ্ক বেশ কিছু আসতে পারে। কিংবা এটা মান কত, এইটা হলে এটার মান কত। ইফ কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এম দেন কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু হাউ মাচ। বা এখান থেকে আসতে পারে যে কোসেক থিটা কট থিটা কত বার করো, এগুলো অঙ্ক আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবারও লিখব যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা দুটো অঙ্ক হতে পারে, এই কোসেক থিটা কট থিটা দিয়ে হতে পারে, আবার সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়েও হতে পারে। তোমরা দেখেছো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, আবার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা লিখবো এটা থেকে নিশ্চয় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় চলে যেতে পারবো, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। তার মানে আমরা জানি হচ্ছে প্লাসটা, সুতরাং প্লাসটা বাঁ দিকে রাখবো। দেয়ারফর কোসেক থিটা মাইনাস কট থিটা, এটাকে বাঁ দিকে রাখবো, এটা বার করতে হবে, ইকুয়ালস টু এইটাকে নিচে পাঠিয়ে দেবো 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা প্লাস কট থিটার মান এম বলে দিয়েছে, তাহলে আমরা 1 বাই এম পেয়ে গেলাম। এবার আমরা সহজেই বুঝতে পারছি, তাহলে একটা এটা পেলাম। আবার এরকম অঙ্ক যদি হয় যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এম হলে কোসেক থিটা কট থিটার মান নির্ণয় করো। হ্যাঁ, তখন আমরা কি করব, এখানে কোসেক থিটা মানে যেটা দেয়া ছিল গিভেন ভ্যালু কোসেক থিটা প্লাস কট থিটা, এটা বসাবো, বসিয়ে সিম্পল সমাধান করে দেবো। এটা ক্যান্সেল আউট হবে, তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু এম প্লাস 1 আপন এম হলো। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে কোসেক থিটা ভ্যালু হচ্ছে হাফ অফ এই এম প্লাস 1 আপন এম। এইগুলো একটুখানি সিম্পলিফাই করে দিতে হবে, সরল করে দিয়ে আনসারটা বলে দিতে হবে। আমরা আনসারটা একটু বলেও দিতেও পারি, সেটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 বাই 2m। আবার এইটা যেহেতু আমরা কোসেক থিটা এখান থেকে পেয়েছি, এই ভ্যালুটা যে কোনো একটা পুট করবো এখান থেকে, কট থিটাটা পেয়ে যাব। সুতরাং আমরা এভাবে কোসেক থিটা কট থিটা বা একইভাবে সেক থিটা ট্যান থিটার এগুলো আমরা পেয়ে যেতে পারি। এটা গেল একটা দিক। এরকমভাবে আমরা ছোটো ছোটো অঙ্ক বেশ কিছু করে ফেলতে পারি। এবার আবার একটু আমরা ব্যাক করে আমরা আসব যে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সেগুলোর মান যেগুলো আছে সেই জায়গাটা যাবো, এবং সেটা মনে রাখার একটা ছোট্ট পদ্ধতি আছে, সেটা তোমরা অনেকেই রপ্ত করে ফেলেছো, তবু আমি জাস্ট একবার বলে দেবো যে আমরা প্রথমে একটা ছোট্ট কার্ভ আঁকতে পারি। মানে এটা ভয় পাওয়ার কিছু নেই, তোমরা দীঘায় যারা গেছো তারা সবাই জানো। দীঘায় যারা গেছো, দীঘার কথাটা এই জন্য বললাম কারণ দীঘায় গেলেই তোমরা এই জিনিসটা দেখতে পাও। এটা কিসের কথা তোমরা বুঝতেই পারছো, এটা একটা সমুদ্রের ঢেউ, এটা খুব সহজেই বুঝতে পারছো। ঠিক আছে, এইটা আসলে সাইন থিটার কার্ভ। আমরা সাইন SIN লিখি, আবার বলি সাইন, হ্যাঁ, তো এটা আবার যেমন সাইন থিটা লিখি, এটা সাইন থিটার কার্ভ বলতে পারি, সাইন থিটার লেখচিত্র, হ্যাঁ, বা বক্ররেখা, যাই হোক। তো এইটা সাইন 0-তে এটা 0 থাকে, এটা হচ্ছে 90, 90 ডিগ্রিতে 1, সাইন 0-তে 0, 30 ডিগ্রিতে হয় ও হাফ, 60 ডিগ্রিতে 60 ডিগ্রি একটু বাড়িয়ে দাও 45-এ, এটা 45 এসো, 45 ডিগ্রিতে ওর মান হয় 1/√2, 60-তে হয় √3/2। আমি এটা এই জন্য করলাম, আমরা ক্লাস 10-এ আমরা পড়বো কেবল এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এই দিকটা আসার দরকার নেই। কিন্তু এদিকটাও যদি আমরা একটুখানি জেনে নিই, সেটা হচ্ছে 180, এটা ন্যাচারালি 180, এটা সিমেট্রিক্যাল কার্ভ দেখতে পাচ্ছি। 180-তে সাইন 0-তে হয় 0, আবার সাইন 180-তেও হবে 0।
তোমাদের যদি আবার প্রশ্ন একটা করা হয় এই ছবি দেখে বলো যে সাইনের কোন কোণে ও আবার 0 হবে, তাহলে তোমরা খুব সহজে বলবে এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, তাহলে এখানেও একটা হবে। খুব ঠিক কথা। এখান থেকে এই দূরত্ব যদি 180 হয় তাহলে এর দূরত্ব হবে 360, অর্থাৎ সাইন 360-এ গিয়ে আবার 0 পাওয়া যাচ্ছে। এটা তোমাদের সিলেবাসের বাইরে, তাও একটু বলে দেওয়া হলো, কারণ তোমরা এই ব্যাপারটা খুব আগ্রহ নাও। কারণ আমি জানি যে এরপর যদি একটা প্রশ্ন করা হয় আচ্ছা সাইন 90 হচ্ছে 1, তাহলে তোমরা -1 কোথায় পাবে বলো তো? তোমরা চট করে বলে দেবে এই জায়গাটা আসে -1, এইটা আসবে -1। তাহলে এইটা কত আমাদের দেখতে হবে, এটা 180, এখান থেকে এটার দূরত্ব 90, তাহলে এখান থেকে এটার দূরত্ব 270। তোমরা 270 ডিগ্রিতে সাইন -1 আসবে, সেটা তোমরা বলতে পারো। তাহলে আমরা এখন যে জিনিসটা এখান থেকে আসবো, যে দুটো ভ্যালুর কথা আমরা ভালো করে জানবো, আগেও আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে সাইন 0 ডিগ্রিতে আসে, সাইন 0 ডিগ্রিতে আসে 0, 30 ডিগ্রিতে আসে হাফ, 45 ডিগ্রিতে আসে 1/√2, সাইন 60 ডিগ্রিতে আসে √3/2, আর সাইন 90-তে আসে 1। এটা হয়। আমরা মজার বিষয় হচ্ছে সাইন এবং কস, হ্যাঁ, জাস্ট এর অপোজিট করে। অর্থাৎ আমরা কসে 0-এ আসবো, 0-তে এই 1 ব্যাক করবে, 30-তে √3/2 ব্যাক করবে, 45-এ 1/√2 ব্যাক করবে, ঠিক এটা হাফ হবে এবং এটা 0 হবে। তাহলে এভাবে ওটা ব্যাক করে, ঠিক আছে। তাহলে আমরা একটা যদি মুখস্থ করতে পারি তাহলে কিন্তু সবগুলোই আমরা আয়ত্ত করতে পারবো। এবং এরও একটা মুখস্থ করার নিয়ম আছে, আমরা অনেক সময় বলি এরকমভাবে, এটা হচ্ছে 0/√4ও বলা যায়, প্রত্যেকটা হচ্ছে √4। তাহলে এই মানে আমি একটু ভুল লিখলাম, এটা স্কোয়ার রুট অফ এটা, তার মানে এটা 0, এটা স্কোয়ার রুট অফ 1/4, মানে একটা একটা করে বাড়বে, তার মানে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 2/4, স্কোয়ার রুট অফ 2/4, মানে এটা হবে হাফ, মানে 1/√2, স্কোয়ার রুট অফ 3/4, মানে হবে √3/2, স্কোয়ার রুট অফ 4/4, মানে হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমরা দেখছিলাম যে এরকম আমরা √0/4 করলে 0, √1/4 করলে হাফ, √2/4 করলে এটা হবে 1/√2, সরি, হ্যাঁ, এটা হবে 1/√2, তাই না, 1/√2। আচ্ছা, √3/4 মানে √3/2, আর √4/4 ইকুয়ালস টু 1। এভাবে আমরা মনে রাখতে পারবো, মানে এই 0, 1, 2, 3, 4 করে এগুলো যেতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট না, এটা দুটো অঙ্ক করলেই তোমাদের জিনিসটা মুখস্থ হয়ে যায়। যেমন আমরা অনেক সময় বলি যে তাহলে ট্যানের মানটা কী করে মনে রাখবো? ট্যানের মান তো আমরা আগেই দেখেছি, ট্যান হচ্ছে সাইন/কসের, সাইন/কস করলে ট্যান আসে। তাহলে 0/1 মানে 0, 1/2/√3/2 মানে আমরা এটা পাই 1/√3, 1/√2/1/√2 এটা আসবে 1, √3/2/হাফ জাস্ট ভাগ করলেই আমরা পাবো √3। এইটা কিন্তু 1/0 মানে অসংজ্ঞাত বা ইনফিনিটি, এরকম একটা আসবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা তিনটে পেয়ে গেলাম, আমরা শুধু সাইনটা মুখস্থ রাখবো, সেখান থেকে উল্টো দিক দিয়ে লিখলে হবে কস, সাইন বা এবং কসকে ভাগ করলে পাবো ট্যান। এবং আমরা জানি কোসেক হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ 0-র উল্টো ইনফিনিটি, হাফের উল্টো 2, কোসেক 32, কোসেক 45 √2, কোসেক 60 হচ্ছে 2/√3, কোসেক 90 হচ্ছে 1। ঠিক তেমনিভাবে আমরা কসের উল্টো সেক, অর্থাৎ সেক 0 হচ্ছে 1, সেক 30 হচ্ছে 2/√3, সেক 45 হচ্ছে √2, সেক 60 হচ্ছে 2, সেক 90 হচ্ছে ইনফিনিটি। আবার ঠিক তেমনি ট্যানের উল্টো হচ্ছে কট, কট 0 হচ্ছে ইনফিনিটি, কট 30 হচ্ছে √3, কট 45 হচ্ছে 1, কট 60 হচ্ছে 1/√3, কট 90 হচ্ছে 0। তাহলে আমরা এরকমভাবে কিন্তু খুব সহজে আমরা এই যে মানগুলো মনে রাখতে পারি। আমরা মান দিয়ে অঙ্ক করব, আর কিন্তু তারও আগে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে একটু পূরক কোণের আইডিয়াটাও আমরা একটু বলে দেবো, তারপর 2-4টে অঙ্ক করে দিলে বুঝবো যে আমরা এখান থেকে শর্ট কোশ্চেন কীভাবে করতে পারি আর বড় কোশ্চেনও বা কীভাবে করতে পারি, সেই জায়গাটা আমরা আসবো। তাহলে এবার আমরা দেখছি যে একটা ত্রিভুজ আমরা তখন এঁকেছিলাম, আবারও একটা ত্রিভুজ আঁকছি। হ্যাঁ, সেই ত্রিভুজটার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে আমি যখন করছি,
আমরা এই কোণটার নাম দিচ্ছি ধরো থিটা, এই কোণটার নাম দিচ্ছি আচ্ছা থিটা নয় আলফা বিটা দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটার নাম দিচ্ছি আলফা, এটার নাম দিচ্ছি বিটা। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ তিনটে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে যখন আমরা সাইন বিটা করব, সাইন বিটা মানে কি একটু নাম দিয়ে দিই, এ বি সি নাম দিয়ে দিই, এ বি সি। তাহলে সাইন বিটা মানে আমরা জানি এবি বাই এসি, আগেই আমরা এটা শিখেছি, এবি বাই এসি। আচ্ছা, এবার আমরা যদি একটু উল্টে দেখি যে কস আলফা মানে কি, কস আলফা মানে কি, তাহলে কস আলফা, তাহলে আমরা বুঝি এর রেসপেক্টে ভাবতে হবে এই অ্যাঙ্গেলের, ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে যেই ভাববো তার হাইটটা হবে এটা। তাহলে হাইট যদি বিসি হয় তাহলে তার ভূমি কোনটা, ভূমি এবি। তাহলে কস আলফা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। একই ত্রিভুজে কস আলফা হয়ে গেল এবি বাই এসি। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি যে সাইন বিটা ইকুয়ালস টু কস আলফা, সাইন বিটা ইকুয়ালস টু কস আলফা, কস আলফা। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90। তার মানে আমরা এখান থেকে একটা ফর্মুলায় আসি যে আমরা এখানে যদি বিটার জায়গায় এরকম আলফা, বিটা বিটা মানে কি 90 মাইনাস আলফা, তাহলে সাইন 90 মাইনাস আলফা বসিয়ে দিলে আমরা কস আলফা পাচ্ছি, এবং ভাইসি ভার্সা কস 90 মাইনাস আলফা বসিয়ে দিলে পাবো বিটা, মানে সাইন বিটা। ঠিক তেমনিভাবে ট্যানের সাথে সম্পর্ক, ট্যান 90 মাইনাস আলফা ইকুয়ালস টু কট আলফা, এগুলো আমরা পাবো, ঠিক আছে, এটা আলফা, সরি এটা আলফা, ঠিক আছে, এগুলো আমরা পাবো। তাহলে আমরা এগুলো কিন্তু সহজে বুঝতে পারছি যে এইগুলোকে এই কোণটাকে আলফা বিটা যখন পুরক্ষণ হয় তখন আমরা এরকমভাবে রিলেশনগুলো পেতে পারি। আমরা এবার তাহলে কতগুলো অঙ্ক এর মাধ্যমে করব। tan 1, tan 2, আচ্ছা না আমি বরং একটু এটা চেঞ্জ করলাম, সাইন 1, সাইন 2, আর এখানে একটা সাইন 0 রাখছি, এই করে করে ডট সাইন 87, সাইন 88, সাইন 89, একদম সাইন 90 পর্যন্ত। এর গুণফল কত, এরকম ধরনের একটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এটাই খুব চিন্তা ভাবনা করার খুব একটা দরকার নেই, খুব সহজে কিন্তু এর উত্তর আমরা বলে দিতে পারি। এর উত্তর কী হয় বলো, এর উত্তর কিছুই নয়, এর উত্তর হচ্ছে যেহেতু সাইন 0 আছে, হ্যাঁ, সুতরাং আমরা এটা বড় একটা বিগ 0 বসিয়ে দিতে পারি। ঠিক তেমনিভাবে এর উল্টো অঙ্কটা আমরা করতে পারি যে কস 0, কস 1, এরকম ডট 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 করে গেলে কস 90, কস 89, কস 90 এর গুণফল কিন্তু আমরা এরকম মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসতে পারে, যেহেতু কস 90 0, সুতরাং এর উত্তর আমরা 0 বসিয়ে দিতে পারি। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা প্রায়ই কিন্তু বিভিন্ন পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাতে আমরা এগুলো দেখতে পাই। আমরা এবার আসতে পারি যে ট্যান একটু থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস টু 1। এখানে হয়তো বলবে যে একটা কিছু সাইন 2 থিটা, কস 2 থিটা, এরকম যা ইচ্ছা বলে দিতে পারে, এটা মান নির্ণয় করো, এটা মান নির্ণয় করো, 2 থিটা 3 থিটা এইসব দেখা যাক। তাহলে আমরা এখানে এটা খুবই সহজ অঙ্ক, ট্যান থিটা প্লাস 15 ইকুয়ালস টু ট্যান 1কে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 15 ইকুয়ালস টু 45 আমরা বলতে পারি, থিটা প্লাস 15 ইকুয়ালস টু 45। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার আমাদের দিল হয়তো সাইন 3 থিটা, ওখানে 2 থিটা দিয়েছে, ঠিক আছে, 3 থিটাও বার করে দিই। সাইন 3 থিটা মানে সাইন 90 মানে 1, যা দেবে তোমরা সেখান থেকে বার করবে। ট্যান 3 থিটা দিক, তো ট্যান 3 থিটা মানে ট্যান 90, ট্যান 90 মানে তোমরা জানো কত জানো, ইনফিনিটি, যা দেবে তোমরা এখান থেকে বার করে দিতে পারো, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তার একেবারেই কারণ নেই।
হ্যাঁ, এরকম ধরনের বিভিন্ন অঙ্ক কিন্তু তোমরা পারো। যেমন আমি আরেকটা ছোট্ট অঙ্ক দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ধরো cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 2, cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 2 হলে বার করতে হবে, মনে করো cos, কখনো কখনো বলছে এইটা 2021 সালের একটা পরীক্ষা, সুতরাং এরকম একটা দিল, প্লাস একটা সেক বললো, তার উপরে একটা বছর দিই 2022 থিটা। তো সেটা ভীষণ আমরা ঘাবড়ে যাই যে এটা কী হবে কী হবে, কিন্তু যারা একটুখানি চিন্তাভাবনা করবে, হ্যাঁ, তারা কিন্তু ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা তারা কিন্তু ঘাবড়ে যায় না। তারা করবে কি, কারণ তারা এই অঙ্কটা অন্যভাবে আগে করে এসছে, ক্লাস 8, 9, 10-এর দিকে অঙ্কটা 9 দিয়ে করে এসছে। সেটা কীরকম, আমি একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট অঙ্কে যাই। ধরো x প্লাস 1/x ইকুয়ালস টু 2, এই একটা ব্যাপার আছে। এটার সাথে আমি কেন রিলেট করছি আমি পরে আসছি, এরকম একটা আছে। তাহলে এখানে কি করব আমরা, এটা আমরা x লসাগু করে x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2, তার মানে x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x। তাহলে x স্কোয়ার, এটা এদিকে নিয়ে এলাম, মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এগুলোখানে একটুখানি ওই এই কতগুলো লিখে টিকে দিও। হ্যাঁ, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1 পেয়ে গেলাম। x যখনই আমি 1 পেয়ে গেছি তখন আমাদের মনে আনন্দ আসবে, এবং এতক্ষণ আমরা যে খুব নিরানন্দে ছিলাম তা নয়। তাহলে x যদি 1 আসে তাহলে 1/xও সঙ্গে সঙ্গে আমরা লিখব 1। তাহলে এবার এখান থেকে এই অঙ্কটা দিয়ে যদি বলে যে x টু দ্য পাওয়ার 20 প্লাস 1/x টু দ্য পাওয়ার 21 কি যাইতেই, তার মান কত হবে, তোমরা খুব সহজেই বলবে যে x যদি 1 হয় তাহলে ন্যাচারালি এটা কি হবে, এটা হবে 1 প্লাস 1 ইজ ইকাল টু 2। এবং এই পাওয়ার যাই হোক না কেন, আমরা ওই মানটা কিন্তু 2ই পাবো, আর অন্য কিছু পাবো না। এখন কথা হলো যে আমি এই অঙ্কটা করতে গিয়ে এটা কেন দিলাম, এর কারণ হচ্ছে যে x এবং 1/x এই পরবর্তী এটা পরপর রেসিপ্রোকেট করছে, অর্থাৎ x-এর অনন্যক হচ্ছে 1/x। তাহলে একটি সংখ্যার সঙ্গে তার অনন্যকের যোগফল যদি 2 হয়, পূর্ণ সংখ্যা অবশ্যই, হ্যাঁ, তো তাহলে পরে সেটা কিন্তু এরকম একটা আচরণ করে, অর্থাৎ 1 এবং 1 হবে। তাহলে আমরা দেখতে পাবো যে cos এবং sec এরাও হচ্ছে পরস্পর রেসিপ্রোকেট করে। তাহলে আমরা এখান থেকেও অঙ্কটা কিভাবে পাবো, ঠিক এই অঙ্কটার অনুকরণে কিন্তু আমরা করে ফেলতে পারবো। আমার ধারণা হয়তো না করলেও তোমরা বুঝতে পেরে গেছো, তবু আমি একটুখানি এখানে একটু দেখিয়ে দিই যে অঙ্কটা কিভাবে নামাতে হবে। তাহলে cos থিটা প্লাস sec থিটা মানে 1/cos থিটা ইকুয়ালস টু 2। তাহলে পরে cos থিটা, cos স্কোয়ার থিটা প্লাস 1, মানে নিচে cos থিটা আছে, ইকুয়ালস টু 2। তাহলে আমি একটুখানি শর্টে করছি, cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1, খুব শর্ট করিনি, শুধু এইদিকে 2 cos থিটাটা হয়েছিল, এইদিকে মাইনাস করে নিয়ে চলে এসেছি। তাহলে এটা cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তার মানে আচ্ছা লিখি একটা লাইন, ইকুয়ালস টু 0, অর্থাৎ পরের লাইনে আমি স্কোয়ারটা উঠিয়ে দিতে পারি, এবং সেক্ষেত্রে cos থিটা ইকুয়ালস টু 1, cos থিটা ইকুয়ালস টু 1। যেই তুমি cos থিটা ইকুয়ালস টু 1 পেয়ে গেছো, সঙ্গে সঙ্গে তুমি sec থিটাও পাবে, sec থিটাও নিশ্চয়ই 1 হবে, 1/cos থিটা 1 হয়ে গেল। তাহলে পরে সেখান থেকে আমরা এখান থেকে এরও ভ্যালু এখান থেকে বসিয়ে দিতে পারি, এর ভ্যালু হবে 1, এর ভ্যালুও হবে 1, আর ওর উত্তর হলো 2। সুতরাং এই পাওয়ারগুলো যাই হোক না কেন একেবারে ইম্যাটেরিয়াল, এক্ষেত্রে সব আনসারগুলোই 2 আসবে। আমরা যদি বলি যে তোমরা এবার একটা চটপট অঙ্ক বানাও আরও একটা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই একটা বানিয়ে দেবে যে সাইন থিটা এর সঙ্গে একটা কি থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইন থিটা প্লাস কোসেক থিটা, ওই যে বললাম রেসিপ্রোকেট যে করে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 হলে তাহলে তুমি অঙ্কটা বানিয়ে দিতে পারবে যে সাইন, তুমি এবার এখানে একটা এম থিটা এরম দিতে পারো, সাইন এম থিটা প্লাস কোসেক এন থিটা। তুমি এখানে একটু চালাকি করে বলতে পারো যে এটা সমান সমান 2 প্রমাণ করো, যদি কিনা এটা প্রমাণ করো, এরকম একটা প্রমাণের অঙ্ক দিয়ে দিতে পারো। কিংবা এমসিকিউ আসতে পারে, তুমি এখানে একটা কে দিয়ে দিলে, এবার কে এর মান 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে পারো। সুতরাং বুঝতেই পারছো যে একটা কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার করে ফেলি,
দেখলে একটা বীজগণিতের কনসেপ্ট থেকে আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন অঙ্ক করে ফেলতে পারবো, এবং শুধু এমসিকিউ নয়, বড় বড় কোশ্চেনও আমরা এখান থেকে করে ফেলতে পারবো। আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্নের দিকে আমরা এগোতে পারি, হ্যাঁ, যেগুলো আমরা কিন্তু যে কনসেপ্ট দিয়েছি ঠিক সেই কনসেপ্টের বাইরে আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা সেই জায়গাতে একটু যাব, হ্যাঁ, দেখা যাক কীভাবে আমরা সেখান থেকে নম্বরগুলো তুলে আনতে পারি। আগেই বলেছি যে তোমরা জানো যে শর্ট কোশ্চেনে তোমাদের থাকে 1 1 1 করে 3, আর দুটো শর্ট কোশ্চেনে থাকে 2 2 করে 4, মানে 3 আর 4 7টা নম্বর কিন্তু মাধ্যমিকে তোমরা পাবে। আর বড় কোশ্চেন থাকে 3 3, আর একটা শর্ট হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 5 নম্বরের অঙ্ক, অর্থাৎ মোট যতগুলো নম্বর 18 বোধ হয় সেটা তোমরা পাবে। আচ্ছা, যদি আমাদের এই কোশ্চেন প্যাটার্ন যেমন চলছে তেমন হয়। আচ্ছা, যেমন এই অঙ্কটা একটা খুব বেশ বিখ্যাত অঙ্ক, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 হলে আমাদেরকে প্রমাণ করতে হবে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস কস 4a কত। কস 4a এটা কত, এটা দেখাতে হবে, বুঝেছো? তো তাহলে এটা তোমাদেরকে আমাদেরকে দেখাতে হবে যে কস স্কোয়ার এ প্লাস কস 4 এর মানটা কত, এটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে যাব, যে এখান থেকে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে সাইন এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে আমরা জানি কস স্কোয়ারে, ঠিক আছে? এগুলো 2 নম্বরের অঙ্কের জন্য খুব আসে আর কি। তাহলে সাইন এ ইকুয়ালস টু কস স্কোয়ারে, বুঝেছো? এটা এবার কেবলমাত্র এই কন্ডিশানেই, এটা কিন্তু নর্মাল কন্ডিশানে নেই, এটা একটা স্পেশাল কন্ডিশানে, সাইন এ ইকুয়ালস টু কস স্কোয়ারে। তাহলে আমরা যদি এখানে সাইন্স ওইদিকে বর্গ করে দিই, তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কস 4a। আমরা এটা কেন করলাম? এটা এই জন্য করলাম যে আমাদের একটা কস 4 এর মানটা এখানে চাইছে। আচ্ছা দেখো তো, কস 4a মানে সাইন স্কোয়ারে, এই সাইন স্কোয়ার এটাকে যদি আমরা এখানটায় পুট করে দিই তাহলে কেমন হয় দেখো, কস স্কোয়ার এ প্লাস কস 4 এর জায়গায় আমরা লিখে দেবো সাইন স্কোয়ারে। হ্যাঁ, তাহলে তোমরা খুব সহজে বুঝবে যে এটা আনসার হচ্ছে 1। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কটা জিনিস খেয়াল রাখতে হলো। 1 নম্বর জিনিস হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়ালস টু কস স্কোয়ারে। তারপর আমাদের কস 4 এর প্রয়োজন, তাহলে প্রয়োজনটা আমাদের সবসময় দেখতে হবে যে আমাদের প্রয়োজনটা কী। সেইটা আমি দেখছি কস 4, এখান থেকে কস 4 মানে হোল স্কোয়ার করলেই কস 4 আসবে, অর্থাৎ সাইন স্কোয়ারে, সেটা দিয়ে আমি এই ফর্মুলাটা জানি। তাহলে একটা ফর্মুলা দিয়ে কিন্তু দুবার প্রয়োগ করে অঙ্কটা পেয়ে গেলাম। আমরা নেক্সট অঙ্কে যদি এরকম একটা দিই, 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা। অঙ্কটা তোমরা দেখেই সব চটপট বুঝে যাও যে এরপর কী করতে হবে। হ্যাঁ, শুধু এটা সরল করতে বলা হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা, এরকম কিছু আছে, ঠিক আছে? তাহলে এটা এমসিকিউ আসে অনেক সময়, 1 2 3 4 এর উত্তর অপশন থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 4 sec স্কোয়ার থিটাকে আমরা লিখে দেব 4 cos স্কোয়ার থিটা। একটা কাজ করার জন্য আমরা হাতটা খুব নিষ্পিস করে, সেটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থাকলে আমরা সঙ্গে সঙ্গে কী লিখবো, 1/cosec স্কোয়ার থিটা। cosec স্কোয়ার থিটা লিখে দিলাম, আর এটা যেমন আছে তেমনই রাখলাম, 3 সাইন স্কোয়ার থিটা রাখলাম। ওকে, এবার তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা যেমন আছে থাক। তাহলে দেখো 3 সাইন স্কোয়ার থিটাকে চেঞ্জই করতে হচ্ছে না, কারণ এটা আর এটা 4 সাইন স্কোয়ার থিটা দেবো। এবার তোমাদের নিশ্চয়ই মুখটা উজ্জ্বল হয়ে গেছে, কারণ 4 সাইন স্কোয়ার থিটা পেয়ে গেছি, কারণ ওখান থেকে আমি একটা 4 কমন নিলে পরে একটা সুন্দর রিলেশন পাচ্ছি। হ্যাঁ, যে রিলেশনটা পাওয়ার জন্য আমরা ভীষণ মুখী থাকি, অর্থাৎ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দ্যাট ইজ 4 × 1 = 4। আমরা পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে? এরকমভাবে আমরা উত্তর পেতে কিন্তু খুব একটা ঝামেলার কিছু নেই। আচ্ছা, আমরা তৃতীয় অঙ্কটা একটা এখানে দিই, দেখো আমরা এই বোর্ডেই দেবো। সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 3/4। এইটা হলে 5 সাইন থিটা প্লাস 3 cos থিটা হোল বাই যাই, এটা এরকম একটা কিছু দেবে, 5 সাইন থিটা মাইনাস 3 cos থিটা। আচ্ছা, এটা মান বার করতে হবে। তাহলে এটা ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখি আমরা সেটা। হ্যাঁ, এটা হচ্ছে খুব সিম্পলি আমরা ব্যাপারটা এগিয়ে যেতে পারি। সেটা হচ্ছে আমরা একটা cos থিটা দিয়ে উপর নিচ ভাগ করে দেবো, অর্থাৎ এইটাই 5 সাইন থিটা প্লাস 3 cos থিটা, এটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, 5 সাইন থিটা বাই cos থিটা প্লাস 3 cos থিটা বাই cos থিটা
অর্থাৎ আমরা উপর নিচকে cos থিটা দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে একই রকমভাবে 5 sin থিটা বাই cos থিটা মাইনাস 3 cos থিটা বাই cos থিটা এটা করলাম। তাহলে সহজেই বুঝলাম যে এটা 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 তো কেটে 1 হয়ে যাবে, এটাও কেটে 1 হয়েছে, এটা কিন্তু কি হয়েছে tan থিটা হয়ে গেছে, এটা কিন্তু tan থিটা হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে tan থিটা মানটা বসিয়ে দেবো, 5 ইন্টু tan থিটা মান দিয়ে দিয়েছে 3/4, তাহলে 5 ইন্টু 3/4 মাইনাস এটা শুধু 3 হয়ে গেছে, আর ঠিক তেমনিভাবে 5 ইন্টু 3/4 প্লাস, আচ্ছা এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, সরি প্লাস এটা -3, তার মানে 15/4 মানে 15 প্লাস 12 বাই 15 মাইনাস 12, তাহলে বাই 4টা ক্যান্সেল হয়ে গেছে, দ্যাট ইজ 27 বাই এটা বোধ হয় 3, দ্যাট ইজ 9। সো আনসার 9 চলে আসছে। তাহলে আমরা এই অঙ্কগুলো এভাবে খুব সুন্দরভাবে সহজে করে ফেলতে পারি, হ্যাঁ, কোনো চিন্তা ছাড়াই করা যায়, অঙ্কে কোনো চিন্তার দরকার হয় না। আমি এই শর্ট কোশ্চেনের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা দিয়ে আমি এই শর্ট কোশ্চেনের পর্ব শেষ করতে চাইবো। ধরো এরকম একটা অঙ্ক আছে, tan 25, tan 35, tan 45, tan 55 বলে অনেকে ভাবতে পারে আরে বাপরে বাপ tan 55, tan 65 এগুলো আমি পাবো কী করে, কারণ আমি জানি কেবল এটা। এক্স্যাক্টলি, তুমি যে এটা জানো এটা তোমার এক্সামিনাররাও জানেন, জেনে শুনেই কিন্তু অঙ্কটা দিয়েছেন। কিন্তু আমরা যা জানি, আমরা তো বিভিন্নভাবে ইলিউশন দেখি, মানে যা দেখি তা অনেকটা ঠিক দেখি না, বা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলে ঠিক হয়ে যায়। আমরা দেখা যাক একটু এটা ঘুরিয়ে নিই। তাহলে এখানে আমরা tan 25কে আমরা লিখব tan 90 মাইনাস 65, 90 মাইনাস 65 আমরা জানি 25, ঠিক তেমনিভাবে tan 35কেও আমরা এরকমভাবে লিখতে পারি tan 90 মাইনাস 55। ওকে, তাহলে tan 35 হলো, আর বাকি জিনিসগুলো আমি আর লিখলাম না, এখানে এভাবে ডট ডট ডিটো দিয়ে গেলাম। এবার আমরা আগে শিখেছি এটা tan 90 মাইনাস থিটা মানে cot, থিটা মানে cot 65, এটা লিখলাম, এটা হয়ে গেল cot 55। আবার এগুলো আমরা কিন্তু একটু ডিটো দিয়ে গেলাম। ওকে, এবার আমরা ফাইনাল লিখব cot 65 ইকুয়ালস টু 1/tan 65 লিখলাম, এটা cot 55 মানে 1/tan 55 লিখলাম। এবার আমরা কিন্তু আর ডিটো দিলাম না, tan 45-এর জায়গায় দিলাম 1, কারণ আমরা tan 45টা জানি 1, tan 55টা ওর জায়গায় একদম সমহিমায় লিখে দিলাম, ও জল করছে, tan 65টাকেও ওরকম লিখে দিলাম। লিখে দেওয়ার পরই আমরা দেখতে পেলাম যে এটা এটা ক্যান্সেল হয়েছে, এটা এটা ক্যান্সেল হয়ে গিয়ে আনসার কিন্তু হয়ে গেছে 1। সুতরাং এভাবে আমরা অঙ্কগুলো কিন্তু চিন্তা করতে পারি। এমনকি একটা অনেক বড় সাম, মানে দেখতে অনেক বড় এরকম অঙ্ক ঠিক এই টাইপের দেয়া থাকে, যেটা আমি এখন করবো না, কিন্তু তোমাদেরকে অঙ্কটা বলে দিতে পারি। সেটা হচ্ছে অঙ্ক, ধরো এরকম একটা দেওয়া আছে যে এর মান নির্ণয় করো, মান নির্ণয়। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, অ্যান্ড ডট 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 মাঝখানে কিছু আছে, মাঝখানে কিছু আছে। অনেক সময় মাঝখানে কী কী আছে সব বলেও দেয়, tan 45, tan 45, tan 44, tan 45, tan 46 এরকম বললো। তারপর এটা চলবে, এই ডট ডট মানে চলছে গাড়ি, এটা চলছে tan মনে করো 86, tan 87, tan 88 আপ টু tan 89 এরকম পর্যন্ত চালিয়ে দিলাম গাড়ি। আচ্ছা, এখানে একটা কথা শুধু বলার, আমরা অঙ্কটা কীভাবে করব শুধু একটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। tan 1, tan 1টা আমরা করলে কি হবে, আমরা লিখব tan 90 মাইনাস 89, তাহলে এটা হয়ে যাবে cot 89, সরি cot 89, cot 89 মানে 1/tan 89। এবার কিন্তু আমরা একটা ভালো স্মেল পেয়ে গেছি, সে স্মেলটা কি tan 89-এর সঙ্গে ওই শেষের দিকে একটা tan 89 আছে, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং কেবল বেঁচে থাকবে tan 45। এর আগের, এর পরেরগুলো এবং এর আগেরগুলো সবগুলো এভাবে ক্যান্সেল হয়ে আলটিমেটলি আনসার আসবে 1। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো ছোটো হোক বড় হোক ভয় না পেয়ে যদি সাহস রেখে অঙ্কগুলো এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো সহজে করে ফেলতে পারবো। এবার আসি আমরা একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমরা জানো, একটা 5 নম্বরের অঙ্ক তোমরা পাবে, এবং এবছরের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে যে তোমরা জানো যে একটা, এই অঙ্কটা একটা আমি তোমাদের দিচ্ছি যে একটা তাল গাছ এরকমভাবে সোজা দাঁড়িয়ে আছে, একটা তাল গাছ, সেটা কিছু দূর থেকেও বেচারা ভেঙে পড়েছে। এখানে বলেছে যে ভেঙে পড়ে ও এরকম মাটি স্পর্শ করেছে, মনে করছে যে ওই এর গোড়া থেকে তাল গাছটা একটা নাম দিয়ে দাও, AB একটা তাল গাছ,
ও এখান থেকে 8√3 মিটার দূরে গিয়ে ও টাচ করেছে মাটি, অর্থাৎ অগ্রভাগটা বুঝতেই পারছো, এটা হচ্ছে সি। হ্যাঁ, তাহলে পরে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে তোমার একটা কোশ্চেন হতে পারে যে ও মাটি থেকে কত কত উপরে মচকে গেছিলো, ভেঙে গেছিলো, এবং যেটা ভেঙেছে সেটার উচ্চতা, সেটার দৈর্ঘ্য কত, মানে উপরের পার্টটার উচ্চতা কত। দেখো, তাহলে আমরা ছবি যে আঁকবো প্রথমে লিখবো যে এবি, এগুলো একটু লিখে নেবো, আমি এখন এতটা লিখতে পারবো না। এবি হচ্ছে একটা তাল গাছ, ওর ডি পয়েন্টে ও ভেঙেছে, ডি পয়েন্টে ও মচকে গেছে। এ থেকে সি দূরত্বে ও গিয়ে টাচ করেছে, এবং প্রশ্ন অনুযায়ী এসি হচ্ছে 8√3, এবং এ সি ডি, কোণ এ সি ডি হচ্ছে 30 ডিগ্রি। এই কথাগুলো আমরা লিখে নিলাম, ঠিক আছে। এবার আমরা দেখছি যে এই ত্রিভুজের মধ্যে প্রথম হচ্ছে এসিডি ত্রিভুজ এসিডিতে আমরা কি পাচ্ছি, আমরা ভূমি পাচ্ছি। আমরা খুব সহজে আমরা লম্ববায়ু অতিভুজ পেয়ে যেতে পারি, অর্থাৎ লম্ববায়ু ভূমি পাবো, মানে ট্যানের ফর্মুলা যাব, কারণ আমার দরকার এইটা এডি। তাহলে আমরা এখান থেকে লম্ব আর ভূমির, এটা ট্যানে আসে লম্ববায়ু ভূমি, সেটা নেব, অর্থাৎ ট্যান থিটা 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব মানে এডি, আর এটা মানে এসি। দেখো এখান থেকে আমরা ট্যান 30 জানি √1/√3, আর এডি আমরা জানি না, এসি আমরা বলে দিয়েছে 8√3। তাহলে √3 ক্যান্সেল, অর্থাৎ এডি ইকুয়ালস টু 8 মিটার আমরা পেয়ে গেলাম। আর এর সঙ্গে আর একটা জানতে চাইছে যে এই বিডির দূর, এটা জানতে চাইছে। তাহলে এইটা এই অগ্রভাগটাই যদি এখানে আসে, তাহলে এসি আর বিডি সমান, তাহলে সেটা আমরা একবার লিখে নেব যে এখানে বিডি ইকুয়ালস টু ডিসি, এটা আমরা লিখে নেব। তাহলে আমাদের ডিসিটা বার করতে হবে। তাহলে ডিসিটাও বার করতে গেলে ডিসিটা মানে কি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ওটা মানে আমরা বুঝতে পারছি যে সাইনের ফর্মুলা ধরলে হবে, অর্থাৎ sin 30 ইকুয়ালস টু, আমরা লম্ব বাই অতিভুজ ধরতে পারি। লম্ব ইতিমধ্যে আমরা বেরিয়ে গেছে, এটা হচ্ছে 8 বেরিয়েছে, তাহলে আমরা দিতে পারি এডি বাই এসি। তাহলে sin 30 মানে হচ্ছে হাফ, এডির মানটা পেয়ে গেছি 8, এসির মানটা আমরা বার করবো, দেয়ারফর এসি ইকুয়ালস টু 16 পেয়ে গেলাম, 16 মিটার। তাহলে আমরা সমগ্র তাল গাছের উচ্চতা পেয়ে গেলাম। যদি চায় তাল গাছটির উচ্চতা ছিল এডি প্লাস বিডি, অর্থাৎ এডি হচ্ছে 8 আর উপরের অংশ 16, অর্থাৎ 24 মিটার। তাল গাছের উচ্চতা 24 মিটার পেয়ে গেছি। ও উপরে ভেঙেছে 16 মিটার, আমরা উপরে ভেঙেছে 16 মিটার, যেহেতু বিএ ইকুয়ালস টু ডিসি, সুতরাং সেটাও আমরা পেয়ে গেছি। আমরা এরকমভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারবো। এবং আমরা একটুখানি মনে রাখবো যে প্রথম থেকে যেভাবে তোমাদেরকে বলা হলো, অর্থাৎ সাইন কীভাবে এসেছে, সাইনের সাথে কোসেকের সম্পর্ক কী, ট্যানের সাথে কটের সম্পর্ক কী, এমনকি সাইনের সাথে কসের কী সম্পর্ক, এমনকি কোসেকের সাথে সেকের কী সম্পর্ক, এই সম্পর্কগুলো কীভাবে এসেছে এবং কী কী আছে, আমরা যদি সেই ব্যাপারগুলো বুঝতে পারি, এবং পুরক্ষণ কীভাবে এসেছে সেইগুলো যদি আমরা সম্পূর্ণভাবে বুঝে করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমরা শর্ট কোশ্চেনে 3 নম্বর, আর একটা শর্ট কোশ্চেনে আছে 4 নম্বর, 3 আর 4 7, আর দুটো বড় কোশ্চেন থাকে 6 নম্বর, 7 আর 6 13, আর একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5, মানে 18 নম্বর অঙ্ক কিন্তু শুধুমাত্র ত্রিকোণমিতি থেকে আসে, সেটাতে আমরা পেয়ে যেতে পারো। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। মাধ্যমিকে তোমরা অনেক ভালো করবে অঙ্কে এবং অবশ্যই ত্রিকোণমিতিতে।